আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ঈদের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আগামীকাল থেকে পুরো দমে খুলছে অফিস, আদালত, কলকারখানা সবকিছু। সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাটে। তবে মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি নিয়ে ফিরছেন যাত্রীরা। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বাসগুলো প্রায় পরিপূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছেছে। রাস্তায় যানজট না থাকায় যাত্রাপথে কম সময় লাগছে, তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, ঘরে ফেরা মানুষের ভিড় কেমন যে দেখছেন রেল স্টেশনগুলোতে? এবং আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটি হচ্ছে করোনা সতর্কতায় যেই কথা বলছে রেল স্টেশন বা রেল কর্তৃপক্ষ, সেই সতর্কতা মানছে কিনা যাত্রীরা? তানিয়া, আপনি যেমনটা বলেছেন যে শেষের যে প্রশ্নটি, আসলে করোনা ভাইরাসের যে নির্দেশনা ছিল রেল মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, সেটি কিন্তু একেবারে আমরা এখানে দেখতে পাইনি। বিশেষ করে আজকে কিন্তু সকাল থেকে আপনি জানেন যে ছুটি একেবারেই শেষ দিন, এবং এই শেষ দিনের ছুটির দিনে কিন্তু আজকে উপচে পড়া ভিড় যেটা আমরা দেখেছি, এবং অর্থাৎ প্রতিটা ট্রেন যেগুলো আসছে সে একেবারে উপচে পড়া ভিড়, এবং ছাদের হতে শুরু করে যাত্রীদের একেবারে ঠাসাঠাসি বলা যায়। কিন্তু সেক্ষেত্রে যে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল করোনা প্রতিরোধে, যে মাস্ক পরার যে বিষয়টি, সেটি একেবারে চোখে পড়েনি বলতে বলা যায়। এবং আমরা জানি যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ব্রিফ করছিলেন, এবং স্টেশনের বিভিন্ন জায়গায় তারা সাধারণ যাত্রীদেরকে উদ্দেশ্য করে সতর্ক করে কিন্তু তারা বলে আসছিলেন, কিন্তু ওই ধরনের নির্দেশনার কোনোটাই কিন্তু আমরা চোখে পড়েনি। সেই সাথে আরেকটি বিষয় বলছে যে ভোগান্তি ছাড়াই কিন্তু এবার যাত্রা যে ট্রেনের যে বিষয়টি, সেটি যারা ফিরে আসছেন, অর্থাৎ যাওয়ার পথে যে ভোগান্তি ছিল সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। অর্থাৎ স্বস্তিতে কিন্তু যাত্রীরা কিন্তু সেই রাজধানীতে ফিরে আসছে, এবং আগামীকাল থেকে সকল অফিস এবং অন্যান্য কলকারখানা খোলা রয়েছে। সেই সুবাদে কিন্তু রাজধানীতে সবাই ছুটছেন, অর্থাৎ বাড়ি থেকে সবাই কিন্তু রাজধানীমুখী হচ্ছে। সেখানে আমরা দেখেছি বাসের পাশাপাশি, বাস টার্মিনালগুলোর পাশাপাশি ট্রেন স্টেশনগুলো এবং লঞ্চ টার্মিনালগুলো যতটুকু আমরা খবর পেয়েছি একেবারে উপচে পড়া ভিড় রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা যায় যাত্রীদের আনাগোনা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে রেলের কর্তৃপক্ষ বাস টার্মিনাল এবং অন্যান্য যে লঞ্চ টার্মিনাল যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই করোনা নির্দেশনাটি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু আসলে সেটি মানা হচ্ছে না। এবং এইটি কেন মানা হচ্ছে না সেটির ক্ষেত্রে আমরা যাত্রীদের সাথেও কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সেই নির্দেশনার বিষয়টি তারা এখনও জানে না, অর্থাৎ তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয়, সেই জন্য তারা এই বিষয়টি মানছেন না। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে নিরাপত্তার যে বিষয়টি, অর্থাৎ যাত্রীদের যাতে কোনো ভোগান্তি এবং নিরাপত্তার যাতে ঘাটতি না ঘটে, সেটির জন্য কিন্তু এখানকার রেলওয়ে কর্তৃপক্ষের থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে, অর্থাৎ যে একটা পেট্রোল টিমের ব্যবস্থা রাখা হয়েছে, সেই পেট্রোল টিমকে আমরা দেখতে পেয়েছি, তারা কাজ করছেন নিরাপত্তার জন্য। সেই সাথে যাত্রীদের কাছেও আমরা জানতে পেরেছি তারা সন্তুষ্ট রয়েছে। অর্থাৎ বলতে গেলে এবারের ঈদ যাত্রার যে বাড়ি ফেরার যে বিষয়টি, একেবারে বলা যায় অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। শুধুমাত্র করোনার যে নির্দেশনা সেটি মানা হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা বারবার কিন্তু আরও নির্দেশনা দিচ্ছেন, এবং সেটি মানার জন্য যেটা ব্যবস্থা করা প্রয়োজন সেটা তারা সেই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো তা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দিনাজপুর ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন। এ সময় আহত হন আরও 15 জন। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে আম বোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। পঞ্চগড় থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে 5 জন নিহত হয়। এদিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে ঢাকাগামী লেনে একটি বাস সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় 2 জন নিহত হন এবং আহত হন আরও 9 জন।
রাজশাহী শহরকে আধুনিক আলোকসজ্জায় সজ্জিত করে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ব্যাপক প্রশংসা কুড়ালেও আলোর নিচে অন্ধকার রয়ে গেছে। ঠিকাদারের কমিশন ঢুকেছে লিটনের পকেটে। ৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ রয়েছে। লিটনের মেয়ে আনিকা জামান বিশেষ বাহিনী নিয়ে টেন্ডার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত। ১০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫০ কোটি টাকা ব্যাংকে লেনদেনের অভিযোগে লিটন ও তার মেয়ের নামে ৩টি মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন রাজশাহী প্রতিনিধি। পরিচ্ছন্ন শহর হিসেবে রাজশাহী নগরীর সুনাম কয়েক যুগ ধরে। সবশেষ আধুনিক আলোকসজ্জা মন কাড়ে নগরবাসীর। এই সুনাম ছড়ায় দেশে বিদেশে। তবে এই উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয় ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। শহরে ১৬টি পয়েন্টে ফ্লাডলাইট স্থাপন এবং উপকরণের দাম আন্তর্জাতিক বাজারে ২.৫ কোটি টাকা হলেও রাশিকের বিদ্যুৎ বিভাগ ঠিকাদারকে ৯,৭,৭৭,০০০ টাকা বিল পরিশোধ করে। অভিযোগ রয়েছে এই বাড়তি টাকা গেছে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পকেটে। নগরের নাগরিকদের সম্পৃক্ততা খুব বেশি জরুরি ছিল, কিন্তু সেটি না করে আপনি আপনার পছন্দ মতো লোককে সেই সমস্ত জায়গায় যুক্ত করার মধ্য দিয়ে একদিকে যেমন ওই পছন্দের মানুষজনকে বিভিন্ন ধরনের সুবিধা পাইয়ে দিয়েছেন, অন্যদিকে নিজেও কিন্তু এই সুযোগগুলো তৈরি করে নিয়েছেন। রাজশাহীতে ব্যাপক দুর্নীতি রয়েছে। এই যে বুট ফ্লাইওভার ব্রিজগুলো করেছে, যার জন্য আমরা জনগণ ভোগান্তিতে ভুগছি। ৫০ কোটি টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণের অভিযোগও রয়েছে। শহরের সৌন্দর্য বর্ধনের সব কাজ লিটনের পছন্দের ঠিকাদাররাই পেত। একটা পোলের ব্যাপারে করা হয়েছে 37 লক্ষ 38 লক্ষ টাকার মতো করা হয়েছে, কিন্তু ওর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু অত না। 4.5 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে একটা পোল করা সম্ভব। 43 কোটি টাকা বকেয়া বিল বাকি রেখে তিনি ভারতে পালিয়ে গিয়েছে 2 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। লিটনের মেয়ে আনিকা জামান অন্যার ছিল নিজস্ব নিরাপত্তা বাহিনী আর ছাত্রলীগের ক্যাডার বাহিনী নিয়ে চলাফেরা করত সবসময়। নিয়োগ ও টেন্ডার বাণিজ্য থেকে রাজশাহীর রাজনীতি নিয়ন্ত্রণ করত অর্ণা। তার বাহিনী আপুলিগ নামেও পরিচিত ছিল। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ টাকা অর্জন করেছেন লিটন। ১২টি ব্যাংক হিসেবে ৫২ কোটি ২৩ লাখ টাকা লেনদেন করেছেন। তার মেয়েও অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিদেশে প্রায় ১০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। লিটনের স্ত্রী ও কন্যাদের নামে ৩টি মামলা করেছে দুদক। ৫ আগস্টের পর খায়রুজ্জামান লিটন সপরিবারে পালিয়েছেন দেশ ছেড়ে। আতিকা রহমান, RTV। রাজধানীর মগবাজারে মধুবাগে পানি নিষ্কাশন ড্রেনে নিম্নমানের কাজের পাশাপাশি ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, নতুন সুয়ারেজ লাইন সংযোগের নামে প্রতিটি বাড়ি থেকে ৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে তারা। এদিকে অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এয়ার বাদলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। এটি রাজধানীর হাতিরঝিল থেকে রামপুরা সংযোগ সড়কের মধুবাগ অংশ। চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন লাইন তৈরির কাজ, কিন্তু এতটাই নিম্নমানের যে চলমান অবস্থায় ফাটল ধরেছে একটি সংযোগ অংশে। গত ২৭ মে সরজমিনে গিয়ে দেখা যায় ময়লাযুক্ত কাদামাটিও নির্মাণ স্থানে রাখা হয়েছে। স্থানীয়রা অজ্ঞাত ভয়ে মুখ খুলতে না চাইলেও কাজের ধীরগতির পাশাপাশি ময়লা আবর্জনাযুক্ত মাটি ব্যবহারের অভিযোগ করেন। মাটি তুলে ফেলাইছে, ওই সাইডে রাখছে, ময়লা কিছু লয়ে গেছে, পরে মনে করেন এই সাইডে যে বালি আসলো, ওই যে বালি রাবিশ এড়িয়ে ফেলাইছে। বালি দিয়ে তো এই রাস্তা বড় হয়নি, এখান থেকে মাটি উঠানো হয়েছে, এখানে মাটি ফেলানো হয়েছে। এই যেখানে ময়লাগুলো উঠাইছে ওগুলো দিয়ে আবার ভরে দিচ্ছে। এদিকে সুয়ারেজ সংযোগ দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্যানিটারি মিস্ত্রি রাকিব ও বাবুর বিরুদ্ধে। কোনো বাসা থেকে ২০,০০০, ৩০,০০০ এবং ৪০,০০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে তারা। আমাদের ৩৮,০০০ টাকা খরচ হচ্ছে আমাদের 2টা সুয়ারেজের লাগে। ওর থেকে ওই নিচে ৪০,০০০ টাকা সুয়ারেজ লাইন দিতে, বাজার থেকে নিয়েছে ১৫,০০০ টাকা। একজন একটা ছোট্ট একটা ৬ ইঞ্চি একটা লাইন নিচে ২ হাত হবে না, তার থেকে নিচে ৬,০০০। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্তরা কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টরের সাথে কমিশনে এই এলাকার কাজ হাতে নেয়। রাকিব বাবুর সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি, তবে কন্ট্রাক্টর মাহমুদ ও সাব কন্ট্রাক্টর জুয়েল সাক্ষাতে কথা বলতে রাজি না হলেও ফোনে অভিযোগ অস্বীকার করেন। যে টাকা দিচ্ছে আর যে নিচে ওদের সাথে একটা কন্ট্যাক্ট করে নিছে, ওটা কি আমি থাকবো? আমার তো এত সময় নাই ওইখানে সাইডে থাকার, বুঝছেন ভাই। বাড়ি এলাকা বাড়ি এলাকা ১১ টাকা দেওয়া দিয়ে করাইছে, এটা হলো বাড়ি এলাকা দোষ। অভিযোগ জানালে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের ড্রেনে সুয়ারেজের সংযোগ দিলে
সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোয়ালিটি দেখা হবে, কাজ নিম্নমানের হওয়ার কোনো সুযোগ নাই। যদি নিম্নমানের হয়, আমরা অলরেডি এই কন্ট্রাক্টরদের সাথে আলাদাভাবে আমি বসেছিলাম এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা কি ধরনের কাজ চাই। কাজ যদি ঠিকমতো হয় তাহলে কাজের বিলের জন্য অফিসে কিন্তু ঘোরাঘুরি করা লাগবে না, কিন্তু কাজ যদি ঠিকমতো না হয় তাহলে সেটা সরজমিনে আমরা দেখব এবং দেখে আমরা সেটার ব্যবস্থা নেব। আর বাদল, RTV, ঢাকা। আয় রোজগার ও ব্যবসা বাণিজ্যের অভাবে চরম বিপাকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা। তবে এই দ্বীপের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি নির্দেশনায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যটকদের যাওয়ার সময় সীমিত করায় সেন্ট মার্টিন দ্বীপবাসীর জীবনে ছন্দপতন ঘটেছে। তার উপর মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে প্রায় সময়ই বন্ধ হয়ে যায় মাছ ধরা। এমন পরিস্থিতিতে থমকে গেছে প্রবাল দ্বীপটির 10,000 মানুষের জীবনযাত্রা। চরম খাদ্য সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাসিন্দারা জানান, পর্যটন ব্যবসায় 6 মাসের আয় দিয়ে বাকি 6 মাস ভালোভাবে সংসার চালাতেন, তবে এখন শুধু 2 মাসের আয় দিয়ে চলতে পারছেন না তারা। টেকনাফ শহর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আনার ক্ষেত্রেও হয়রানির অভিযোগ করেন বাসিন্দারা। আমরা কি খামো, আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই, আমাদের বসবাস করা লাগবে আমাদের সেন্ট মার্টিনের লোকে। আমাদের অনেক ছাত্রদের লেখাপড়া নিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমাদের ট্রলারগুলো সবগুলো উপরে উঠানো, এখন মাছ ধরার মতো কোনো কায়দা নেই। সবাই ফিশারম্যান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমরা সেই জায়গা থেকে পরিবর্তন করে আমরা একটা ট্যুরিজম নির্ভর ইকোনমির সাথে আমরা অ্যাটাচমেন্ট হয়ে গেলাম। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণে বিকল্প কর্মসংস্থান এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য সেন্ট মার্টিনে একটি বন্দোবস্তের পরিকল্পনা করছে সরকার, জানান জেলা প্রশাসক। আমরা একটি বিকল্প কৃষি এবং কর্মসংস্থানের একটি সম্প্রসারিত ভার্সন আমরা চিন্তা করছি এবং তার জন্য একটি প্ল্যানিং ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা ধারণাপত্র আকারে আমরা চিন্তা করছি, এটা সরকারের কাছে উপস্থাপন করব। সেন্ট মার্টিনে পর্যটন সংখ্যা সীমিতকরণের সুফল পাওয়ার কথাও জানান জেলা প্রশাসক। আমাদের যারা পর্যটক বৃন্দ, এছাড়া গবেষক বৃন্দ, এছাড়া বিভিন্ন সংবাদকর্মী যারা বিভিন্ন সময়ে সেন্ট মার্টিনের বিভিন্ন স্টোরি কভার করছেন, এখন তারা সকলেই কিন্তু জীব বৈচিত্র্যের এই যে একটা রিটার্ন, পজিটিভ রিটার্ন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট। জীবনযুদ্ধে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি সেন্ট মার্টিনবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, RTV। আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়া। ঈদের ছুটি শেষে শ্রমজীবী মানুষগুলো কর্মস্থলে আসতে শুরু করেছেন। সকাল থেকে ঢাকা ইপিজেড সহ সাভার, আশুলিয়ার বেশ কিছু পোশাক কারখানা খুলেছে। গত রাত থেকে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে গ্রাম থেকে শহরে আসতে শুরু করেছেন গার্মেন্টস শ্রমিক, কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। ফলে সড়ক মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়ে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঝড় জলোচ্ছ্বাসে বেড়ি বাঁধ ভেঙে প্রায় প্লাবিত হয় নদী বেষ্টিত উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলা। লোনা পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় মাছের ঘের ও জমির ফসল। স্থানীয়দের প্রশ্ন, সরকার বাঁধ সংস্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও কেন ভাঙনের মুখে পড়তে হয় তাদের? তাই ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। সাতক্ষীরার প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন আশাশুনি ও শ্যামনগর উপজেলার নদীবেষ্টিত উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর এই বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়, তারপরও ভাঙন ঠেকানো যায় না। ঘূর্ণিঝড় আইলা, আমপানের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে আশাশুনি ও শ্যামনগর দুটি উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে প্লাবিত অঞ্চলে জোয়ার ভাটা বইতে থাকে। আমাদের অনেক মাছের ঘেরটে সব চলে গেছে। 1600 মতন আমার ওই পোল্ট্রি ফার্মের সোনালি ছিল, চলে গেছে। এখন আমাদের এই টেকশন বাঁধ দিলে আমাদের ভালো হয়। মাস দেড়েক আগে ওখানে নতুন বাঁধ হয়েছে। 31শে মার্চ ঈদের দিন আকস্মিকভাবে বাঁধ ধসে গেল। গত রমজানের ঈদে নামাজ পড়ার সময় খোলপেটুয়া নদীর জোয়ারের চাপে আশাশুনিতে বাঁধ ভেঙে 8টি গ্রাম প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় চিংড়ির ঘের, জমির ফসল। আমার টালির ঘর, ঘের বাড়ি
বুড়ি বাট্টাত গুলো ভেঙে সব নষ্ট হয়ে গেছে। ঈদের দিন বাদ ভেঙে আমাদের হলো ঘের বাড়ি ভেঙে চুরি মাছ সব এখান ওখান চলে গেছে, আমাদের এখন নিঃসঙ্গ। যদিও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এই বাঁধগুলো আমরা সরকার আমাদের পরিকল্পনা আছে, আমরা পর্যায়ক্রমিক এগুলো স্থায়ী বাঁধে কনভার্ট করার যে ব্যাপারটা সিসি ব্লক দ্বারা মোড়ানো, সেটার কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতেছে। আমরা আশা করছি যে স্থায়ী যে কাজ সেটা হয়ে গেলে আর এই টাইপের যে সমস্যাগুলো এগুলো আর থাকবে না। উপকূলীয় জনপদ রক্ষায় ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আদিরা সুলতানা, RTV। খুলনায় মুখে পলিথিন মোড়ানো, হাত পা বাঁধা অবস্থায় পাওয়া নাইম মোল্লার হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রেম সংক্রান্ত বিরোধের জেরে খুন হতে হয় তাকে। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন রানু বাবু নামের এক র্যাব সদস্য। তাকে এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেন নাইমের প্রেমিকা ও তার মা। আদালতে এমন জবানবন্দি দিয়েছেন আসামিরা। খুলনা থেকে SM মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনা শিপইয়ার্ডে পাইপ ফিটার পদে কর্মরত ছিলেন নাইম মোল্লা। বসবাস করতেন শিপইয়ার্ডের ক্যাজুয়াল কলোনিতে। পাশেই ভাড়া থাকতেন নুসরাত আমিন সুমনা, যিনি টিকটকার সুমনা নামেই পরিচিত। নাইমের সাথে সম্পর্কে জড়ানোর কয়েক মাস পর নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিল সুমনার সাথে। নাইমকে শিক্ষা দিতে সুমনা নতুন সম্পর্ক গড়ে তোলে খুলনা র্যাব 6 কর্মরত রানুবাবুর সাথে। গত 23 মে রাতে নাইমকে ফোন দিয়ে বাসায় ডেকে আনে সুমনা। পরে তাকে হত্যা করে মুখে পলিথিন মুড়িয়ে হাত পা বেঁধে ফেলে আসে ওই র্যাব সদস্য সহ সুমনা ও তার মা। ঘটনার পর খুলনা শিপইয়ার্ড এলাকা থেকে পলিথিন মোড়ানো, হাত পা বাঁধা অবস্থায় নাইমের লাশ উদ্ধার করে পুলিশ। তার হাত যে গেঞ্জির কাপড় দিয়ে বাঁধা হয় তা সুমনার বলে জানান প্রতিবেশীরা। তারই সূত্র ধরে সুমনা ও তার মাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সহ আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত রড ও কাঁচি উদ্ধার করা হয়। পরে র্যাব সদস্য রানুবাবুকে খুলনা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামিরা। তদন্ত চলতে আছে, যেহেতু মার্ডার মামা খুব গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে, সেক্ষেত্রে যদি আর অন্য কারো সংশ্লিষ্টতা থাকে আমরা তদন্তে বেরিয়ে আসবে এবং আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকারীদের অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও সহকর্মীরা। আব্দুল হামিদ, RTV। নানা সমস্যায় জর্জরিত সিলেটের ক্রিকেট। পর্যাপ্ত প্রতিভা থাকলেও তা বিকাশের সুযোগ না থাকায় তৃণমূল থেকে বেরিয়ে আসছে না ক্রিকেটার। তবে দায়িত্বে আসা অ্যাডহক কমিটির হাত ধরে শহরে নতুন রূপে ক্রিকেট ফেরার আশা স্থানীয় কোচ ও সংগঠকদের। সিলেট থেকে ফিরে আরো জানাচ্ছেন নাজমুস সাকিব। পাহাড়, চা বাগান আর ঐতিহ্যের শহর সিলেট। এ শহর শুধু সৌন্দর্যে নয়, ক্রিকেট প্রতিভাতেও সমৃদ্ধ। তবে সেই প্রতিভার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে নানা সংকট। সিলেটের ক্রিকেট নিয়ে কয়েকটি একাডেমি কাজ করলেও তাদের অনুশীলনের জন্য নেই পর্যাপ্ত মাঠ, নেই ইনডোর সুবিধাও। ফলে অনুশীলনে বাধাগ্রস্ত হয় বয়সভিত্তিক ক্রিকেটাররা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তো আমাদের সব ধরনের প্র্যাকটিস করা যায় না, যেহেতু এটা ক্রিকেট বোর্ডের আন্ডারে। তো আমাদের যে জেলা স্টেডিয়ামটা আছে ওইটাই আমাদের বিগত কয়েক বছর থেকে দেখতেছি ইনডোরের এত বাজে অবস্থা। অফ সিজনে আমাদের প্র্যাকটিসে করা যায় না। ছেলেরা এখনো অনুশীলনই করতে পারতেছে না। এজ লেভেলের ছেলেরা এই যে যখন এজ লেভেলের ট্রায়াল হয়, একদিনে ট্রায়ালের নির্বাচন করেই পরবর্তীতে ওরা খেলতে চলে যায়। প্রপার যদি প্র্যাকটিস অনুশীলন করার সুযোগই পায় না ছেলেরা, কিভাবে নিজেকে প্রুফ করতে পারবে? সংকট আরো ঘনীভূত হয়েছে মাঠে ঘরোয়া আসন না থাকায়। ফলে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়েছেন স্থানীয় কোচরা। দেশে এত বড় একটা পরিবর্তনের পর থেকে আমার এখনো সিলেটে কোনো লিগ টিগ হয় নাই। একটা বাচ্চা প্র্যাকটিস করতেছে, বছর প্র্যাকটিস করতেছে, দিন শেষে যদি একটা লিগ না পায়, বছর শেষে একটা যদি লিগ না পায়, অবশ্যই কষ্ট থাকে। তবে হতাশার মাঝে সিলেটের নতুন অ্যাডহক কমিটিতে আশার আলো দেখছেন অনেকে। রাজিন সালের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তাদের মাধ্যমে ক্রিকেটে সোনালী দিন ফিরবে বলে মনে করেন ক্রীড়া সংগঠক আলী ওয়াসিকুজ্জামান। রাজিন সালে বা অলকা পালির মতো যারা ন্যাশনাল প্লেয়ার, ওরা এই বয়সে এখানে সম্পৃক্ত হতে পেরেছে, আমরা পারি নাই। তারা অনেক ইয়াং, তারা আরো ভালো পর্যায়ে যেহেতু খেলেছে, তাদের মন মানসিকতা অনেক ভালো হবে। আমার অনেক প্রত্যাশা তাদের। নাজমুস সাকিব, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের খবর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।